রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেন্টার কলকাতা কেন্দ্র থেকে স্বয়ংপ্রভা লাইভ চ্যানেলে সমস্ত শ্রোতাদেরকে কলকাতা রিজিওনাল সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাই। BAG History of India 1707 to 1950, course code BHIC 134, unit number 11, topic Nationalist Movement under Mahatma Gandhi. মহাত্মা গান্ধীর অধীনে জাতীয় আন্দোলন। এই আলোচনায় সমস্ত শ্রোতাদেরকে আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় এই পাঠ এককের মধ্যে দিয়ে আমরা কি সম্পর্কে ধারণা অর্জন করতে পারব। এ প্রসঙ্গে আমি শুরুতে বলতে চাই, এই পাঠ এককটির মধ্য দিয়ে আমরা গান্ধীজির ভারতীয় জাতীয় রাজনীতি তথা জাতীয়তাবাদী আন্দোলনে প্রবেশের প্রেক্ষাপট বুঝতে সক্ষম হব। আঞ্চলিক স্তরে তার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে যে জাতীয় আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন সেই আন্দোলন সম্পর্কে জানতে পারব এবং দক্ষিণ ভারত সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে সমস্ত স্তরের মানুষকে তিনি যেভাবে সংগঠিত করেছিলেন, যা ইতিপূর্বে কোনো ভারতীয়র পক্ষে সম্ভব হয়নি, সে সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারব। তার সর্বভারতীয় আন্দোলন অসহযোগ, আইন অমান্য এবং ভারত ছাড়ো আন্দোলন, যার মধ্যে দিয়ে তিনি সর্বস্তরের মানুষের কাছে যেতে সক্ষম হয়েছিলেন এবং সমস্ত স্তরের মানুষের নেতা হয়েছিলেন, সেই বিষয়টিও আমরা অনুধাবন করতে সক্ষম হব। এছাড়াও গান্ধীজির আদর্শবাদ, অহিংস সত্যাগ্রহ, হিন্দ স্বরাজ এর ভাবনা, সর্বোদয়ের তত্ত্ব সম্পর্কেও আমরা একটা পরিচ্ছন্ন ধারণা অর্জন করতে সক্ষম হব। এবং এই পাঠ এককের মধ্যে দিয়ে আমরা বুঝতে সক্ষম হব তিনি জাতীয় আন্দোলনে
আগমনের পর থেকে জাতীয় আন্দোলন কিভাবে চারিত্রিক দিক থেকে পূর্ববর্তী সময় থেকে ভিন্নতর রূপ লাভ করে। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত স্তরের পাঠককে জাতির জনক মহাত্মা গান্ধীর কর্মপ্রক্রিয়া সমস্ত দিক সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ, তার সার্থক প্রতিফলন BHIC 134 এই কোর্স কোডের মধ্যে দিয়ে এবং আরো নির্দিষ্ট করে ইউনিট নাম্বার 11 ন্যাশনালিস্ট মুভমেন্ট আন্ডার মহাত্মা গান্ধী, জাতীয় আন্দোলন মহাত্মা গান্ধীর অধীনে বা মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় আন্দোলন কিভাবে ভারতীয় নেশন বিল্ডিং কনসেপ্টকে পরিপূর্ণতা দান করেছিল, তার সার্থক প্রয়াস। পাঠক সমাজকে আমি বলতে চাই, আপনারা যত্ন সহকারে ইউনিট নাম্বার 11 যা পূর্ববর্তী ন্যাশনালিস্ট মুভমেন্ট, রিফর্মস মুভমেন্ট এর যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিক ইতিহাস সম্পর্কে পূর্ণ সজাগ থাকবে। অর্থাৎ আমাদের মূল আলোচনার বিষয়বস্তু মহাত্মা গান্ধী এবং তার কর্মপ্রক্রিয়া। মহাত্মা গান্ধী জাতির জনক, জাতির জনক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া এই তকমা তা যে কতটা সার্থক এবং তার জন্য কতটা প্রাসঙ্গিক তা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি দিয়ে পাঠক সমাজের কাছে তুলে ধরতে চাই, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, যারা মহাপুরুষ তারা যখন আসেন আমরা ভালো করে চিনতে পারিনি তাদের। কেননা আমাদের মন ভীরু, অস্বচ্ছ, স্বভাব শিথিল, অভ্যাসে আমরা দুর্বল, মনেতে সেই সাহস শক্তি নেই যাতে করে মহৎকে সম্পূর্ণ বুঝতে পারি বা গ্রহণ করতে পারি। বারে বারে এমন ঘটনা ঘটেছে, যারা সকলের চেয়ে বড়, যারা সকলের চেয়ে মহৎ,
তাদের সকলের চেয়ে দূরে ফেলে রেখেছি। গান্ধীর প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি একটু অন্যভাবে সমর্থন করেছেন মোৎসার্টের চিরবিদ্বেষী স্যালিয়েরি। আমাদিউসে তিনি বলেছেন, মাঝারিরা চিরকাল মহৎ মানুষদের নিজেদের মাপে ছোট করে দেখতে চায়। যাকে রবীন্দ্রনাথ মহাত্মা আখ্যা দিয়েছেন, জওহরলাল নেহেরু তুলনা করেছেন দার্শনিক সক্রাটিসের সঙ্গে, সুভাষচন্দ্র বসু স্বীকার করে নিয়েছেন জাতির জনক বলে। তাকে মায়াবতীর মতো কিছু ভুইফোড় নেতা শয়তানের সন্তান বলতেও দ্বিধাবোধ করেননি। করবেন নাই বা কেন? হিন্দু মুসলিম নির্বিশেষে আপন ভূমিকা ভুলে কি দেশভাগের জন্য আমরা তাকে দায়ী করিনি? দরিদ্র কৃষক মজুর শ্রেণীর বঞ্চ দলিতদের শত্রু বলে নিন্দা করিনি? জিন্নার মতো প্রতিদ্বন্দ্বীদের কথা ছেড়েই দিন। পুরনো বিপ্লবী, সাম্যবাদী, সুভাষপন্থী, আধুনিকতাবাদীরা তার বিরুদ্ধে কি অপবাদ আমরা আনিনি? কেই বা তাকে ছেড়ে কথা বলেছেন? যেমনটি খুশবন্ত সিং এর মতো তৃতীয় শ্রেণীর লেখক রবীন্দ্রনাথের ইংরেজি অজ্ঞতা প্রসঙ্গে ঢাকঢোল পিটিয়ে বলতে চেয়েছে। জন্মের 125 বছর পর বা তারও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরে গান্ধীর কোন প্রামাণ্য জীবনীকা সে অর্থে পাওয়া যায়নি বা জীবনী প্রকাশিত হয়নি। অথচ বহু আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সে সৌভাগ্য ঘটেছে। একটা সময় ছিল বীর ভজনা হতো, আজ হচ্ছে অপমাননা। সত্যকার মূল্যায়নের জন্য কি আমাদের ভবভূতি কথিত কহপি সমান ধর্মার জন্য অপেক্ষা করতে হবে? হ্যাঁ, অপেক্ষা করতে হবে। তবে ইতিহাস পাঠক হিসেবে, ইতিহাসের ছাত্র হিসেবে আমরা গান্ধীজির সার্বিক কাজকর্ম এবং তার কর্ম প্রচেষ্টা সম্পর্কে যদি ভাবতে শুরু করি, যদি আমরা সে সম্পর্কে জানতে শুরু করি, তাহলে পাঠক সমাজের মনের মধ্যে গান্ধীজির কর্মপ্রক্রিয়ার একটা স্পষ্ট ছাপ
প্রতিফলিত হয়। আবারও বলতে হয়, যারা সবার চেয়ে বড় তাদেরকে আমরা সমাদর করি। এখন সময় এসেছে ভারতবর্ষকে, ভারতীয় জাতিকে এগিয়ে যেতে হবে। এবং সেই এগিয়ে যাওয়ার পর্বে আমাদের যে মূল মন্ত্র, যা প্রদান করেছেন মহাত্মা গান্ধী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার দ্বারা দীক্ষিত হয়ে দেশের গৌরব গাথাকে আমাদের সম্মিলিতভাবে রাষ্ট্রীয় উদ্যোগের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার পরবর্তী আলোচনার বিষয় ভারতবর্ষ সম্পর্কে জানা। এই আলোচনা প্রসঙ্গে আমি বলতে চাই, গান্ধীজি সালে ২রা অক্টোবর গুজরাটের পোরবন্দর এলাকায় এক ধর্মপ্রাণ বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন। জাতিগত পেশায় বানিয়া গান্ধী পরিবার কয়েক পুরুষ ধরে স্থানীয় প্রশাসকের ভূমিকা পালন করেছিল। এর ফলে পারিবারিক সূত্রে গান্ধীজি নেতৃত্ব দেওয়ার গুণ বহন করতে শুরু করেছিলেন। আবার পারিবারিক সূত্রে তিনি সনাতন হিন্দু ধর্মের সত্য ও অহিংসার আদর্শে দীক্ষিত হয়েছিলেন। শৈশবে তিনি রামায়ণ, ভাগবত পুরাণ, মনুস্মৃতি প্রভৃতি হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করেছিলেন। খ্রিস্ট ধর্মের আদর্শ তাকে অনুপ্রাণিত করেছিল। বিশেষ করে নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট পড়েও তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। এছাড়াও এডউইন আর্নল্ড এর লেখা গৌতম বুদ্ধের জীবনী দ্য লাইট অফ এশিয়া তাকে প্রভাবিত করেছিল। আর্নল্ডের লেখা গীতার ভাবানুবাদ পড়ে তিনি মুগ্ধ হয়েছিলেন। গীতাই হয়েছিল তার আধ্যাত্মিক জীবনের প্রধান অবলম্বন এবং কর্মপ্রেরণার উৎস। এর পাশাপাশি জৈন ধর্মের প্রভাব এর দ্বারা তিনি অহিংস আদর্শের
অনুপ্রাণিত হয়েছিলেন এবং ইংল্যান্ডে শিক্ষা লাভের সময় তিনি পাশ্চাত্য আদর্শের দ্বারা নিজেকে আরো বেশি সমৃদ্ধতর করে তুলেছিলেন। এই সময় যাদের দ্বারা সবচেয়ে বেশি তিনি প্রভাবিত হয়েছিলেন তাদের মধ্যে লিও টলস্টয়, রাস্কিন, এডউইন আর্নল্ড, ডেভিড থোরো প্রমুখ। গান্ধীজি তার আত্মজীবনীতে একজন ধর্মপ্রাণ ব্যবসায়ী রায়চাঁদ ভাই টলস্টয় ও রাস্কিনের কথা উল্লেখ করেছেন। তার ভাষায়, three moderns have left a deep impression on my life and captivated me. Rajat Bhai by his living contact, Tolstoy by his The Kingdom of God is within you, and Ruskin by his Unto the Last. 1891 সালে তিনি বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতবর্ষে ফেরত আসেন এবং ভারতবর্ষে এসে একজন লয়ার হিসেবে, আইনজীবী হিসেবে কাজকর্ম শুরু করেন। এই পর্বে গান্ধীজি তৎকালীন প্রতিষ্ঠযশা বা খ্যাতিমান আইন ব্যবসায়ীদের সাথে যথার্থভাবে পেরে ওঠেননি। এই সময় তার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে। তা হলো দক্ষিণ আফ্রিকা থেকে তার ডাক আসে। সেখানে কোনো একটি কোম্পানি আইনি পরামর্শ দাতা হিসেবে তিনি নিযুক্ত হন। গান্ধীজি 1893 সালে দক্ষিণ আফ্রিকা চলে যান এবং দীর্ঘ সময় 1893 থেকে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা পর্ব পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় তার কর্মজীবন প্রক্রিয়া বা কর্মধারা এগিয়ে নিয়ে চলে এবং দক্ষিণ আফ্রিকায় তিনি 21 বছরের দীর্ঘ একটা সময় ধরে কর্মপ্রক্রিয়া চালাতে গিয়ে নানান ধরনের অন্যায়, বৈষম্য সম্পর্কে পূর্ণ সজাগ হন এবং সেখানকার বসবাসকারী
ভারতীয়দের উপর এবং কৃষ্ণাঙ্গ মানুষদের উপর শ্বেতাঙ্গ শাসকদের বা প্রশাসকদের যে বৈষম্যমূলক আচরণ বা আচরণ বিধি তা খুব কাছ থেকে অনুভব করে এবং তার বিরুদ্ধে তিনি সক্রিয় প্রতিবাদ গড়ে তোলার বা নেতৃত্ব দেওয়ার উদ্যোগী হন এবং দক্ষিণ আফ্রিকা থাকাকালীন সময়ে তিনি টলস্টয়ের দ্য কিংডম অফ গড ইজ উইথইন ইউ এই রচনা পড়েন এবং তাতে তিনি যথেষ্ট প্রভাবিত হন। 1910 সাল নাগাদ তিনি টলস্টয়ের সঙ্গে চিঠিপত্র বা পত্রালাপ ও চালিয়ে যান এবং রাস্কিনের রচনা আনটু দিস লাস্ট তাকে মুগ্ধ করে। এছাড়াও হেনরি ডেভিড থোরোর লেখা সিভিল ডিসওবিডিয়েন্স পাঠ করে গান্ধীজি সত্যাগ্রহ ও আইন অমান্যের ধারণা লাভ করেন, যা তার পরবর্তী পর্বের রাজনৈতিক জীবনে তিনি সফলভাবে প্রয়োগ করেন। ক্রমে গান্ধীজি তার জীবন দর্শন যা তিনি একদম শৈশব থেকে পারিবারিক সূত্রে নিজ ধর্মে প্রতিবেশীদের ধর্মীয় চিন্তাধারায় ভারতীয় দর্শনে পাশ্চাত্যের ভাবনায় এবং মুনি ঋষিদের চিন্তা চেতনার মধ্য দিয়ে অর্জন করেন তা প্রয়োগ করার উদ্যোগী হয়ে ওঠেন। দক্ষিণ আফ্রিকার বঞ্চিত মানুষদের পাশে তিনি দাঁড়িয়ে যে অহিংস সত্যাগ্রহের আদর্শ, যা ইতিপূর্বে কখনো রাজনৈতিক আন্দোলনে বা প্রতিবাদের ভাষায় কেউ কখনো ব্যবহার করেনি, গান্ধীজি তা সফলতার সাথে প্রয়োগ করেন। 1899 সালে বুয়োর যুদ্ধে সময় থেকে তিনি শ্বেতাঙ্গ মানুষদের পাশে ভারতীয়দের উপর ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় থাকা হিন্দু, মুসলমান, পার্সি, গুজরাটি, পাঞ্জাবি সমস্ত স্তরের মানুষকে সংগঠিত করার এক উদ্যোগ গ্রহণ করেন একজন শিক্ষিত যথার্থ মানুষ হিসাবে। দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি ভারতীয়দের তখন তাকে বিশেষভাবে ব্যথিত করে তার নিজের মাতৃভূমি ভারতবর্ষের পরাধীনতা।
দক্ষিণ আফ্রিকার সাধারণ কৃষ্ণাঙ্গ মানুষ বা দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের ওপর যে বৈষম্য শ্বেতাঙ্গ শাসক কর্তৃক নেমে এসেছিল তার তিনি প্রতিকার করেন এবং নতুন পন্থা সমগ্র পৃথিবীর সামনে হাজির করেন। প্রতিবাদের এক নতুন পন্থা, অহিংস সত্যাগ্রহ। এই সময় গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন পর্বে একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্বে পরিণত হন। কিন্তু তখন তাকে সবথেকে বেশি ব্যথিত করে তার নিজের মাতৃভূমি ভারতবর্ষের পরাধীনতা। ইতিমধ্যে সমগ্র বিশ্ব দুটো শক্তিতে বিভাজিত হয়ে যায় এবং বিশ্ব যুদ্ধের দিকে পৃথিবী এগিয়ে যেতে থাকে। এবং গান্ধীজি এই পরিস্থিতিতে বিশ্বযুদ্ধ শুরুর প্রাক মুহূর্তে 1914 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে চলে আসে এবং দক্ষিণ আফ্রিকায় তিনি যে নেতৃত্ব দেন এবং সেখানে যে প্রতিবাদের ভাষা তিনি তৈরি করেন তাকে খুব দ্রুত একটা কারিশমাটিক ফিগার এ পরিণত করে এবং 1915 সালে দেশে ফেরত এসে গান্ধীজি শুরুর দিকে তার কর্মপ্রক্রিয়ায় স্থান দেন ভারতবর্ষ সম্পর্কে জানা। বহুত্ববাদী ভারতে নানান ধর্ম, নানান পথ, নানান জাতি, নানান উপজাতি, ভৌগোলিক পরিবেশ এর ভিন্নতা সম্পর্কে জানা তিনি প্রয়োজন বোধ করেন। হরিদ্বার কুম্ভ মেলা থেকে শুরু করে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, বানারস সহ ভারতের বিভিন্ন স্থান, উত্তর ভারত, দক্ষিণ ভারত এর বিস্তীর্ণ অংশে গান্ধীজি পরিভ্রমণ করেন এবং গান্ধীজি ক্রমে 1915 সালে দেশে ফিরে আসার পূর্বে একজন পরিণত নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, আন্তর্জাতিক নেতা হিসেবে, যিনি শোষণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে হাজির হয়েছিলেন। ডক্টর এস.এন. সেন তার হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া তে লিখছেন, by 1915
he had become a skilled political mobilizer and had involved a political technique of super flexibility, which was to be his hallmark when he returned to India. বস্তুত 1915 সাল নাগাদ গান্ধীজি একজন দক্ষ সংগঠকে পরিণত হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার সাফল্য, জনপ্রিয়তা তাকে ভারতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছিল। কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে মাথাচাড়া দিয়ে ওঠে, তা হলো দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই কি গান্ধীজি ভারতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন? এ প্রসঙ্গে আমি বলতে চাই, গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই কিন্তু সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেননি। তিনি ভারতবর্ষ সম্পর্কে জানতে উদ্যোগী হয়েছিলেন। দেশ জাতি সম্পর্কে না জানলে তাদের যে সমস্যা তা জানা যায়। গান্ধীজির এই আত্ম উপলব্ধি পরবর্তী পর্বে তাকে ভারতীয় জাতীয়তাবাদের দিশা প্রদানকারী নেতৃত্বে পরিণত করে। ভারতের রাজনৈতিক পরিস্থিতি সেই মুহূর্তে অনুকূল ছিল না, বা তার পক্ষে সেই মুহূর্তে অনুকূল ছিল না। তার নমনীয়তা কোনো বিশেষ গোষ্ঠীভুক্ত না হওয়ায় কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী উভয় গোষ্ঠীর কাছে একটা তার সম্পর্কে প্রশ্ন ছিল। তবে তিনি কিছুদিনের মধ্যে ভারতীয় জাতীয়তাবাদী বাকি নেতৃবৃন্দকে তার দক্ষতার জায়গাটা সম্পর্কে একটা স্পষ্ট বার্তা দিতে সক্ষম হন। এক্ষেত্রে তার ভারতবর্ষে রাজনৈতিক গুরু ছিলেন তৎকালীন গোপাল কৃষ্ণ গোখলে, এবং গোখলের সাথে 1 বছর সময়কাল গান্ধীজি ভারতবর্ষ সম্পর্কে শিক্ষা অর্জন করেন, এবং গোখলে নির্দেশ অনুযায়ী এই সময় গান্ধীজি ভারতীয় রাজনীতি সম্পর্কে কোন প্রকার মন্তব্য এড়িয়ে চলে। তবে এই সময় পর্বে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী, বিশেষ করে কেরোসিন তেল, চিনি, বস্ত্রের মতো জিনিস এর দাম অতিরিক্ত বৃদ্ধি, খাজনা, ঋণের বোঝার চাপে মানুষ যখন বাস্তুচ্যুত, অনাহারে ক্লিষ্ট, এবং রাজনীতিতে নরমপন্থী চরমপন্থীদের বিদ্বেষের ধারা প্রবাহমান, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গান্ধীজি 1 বছর
সময়কাল সম্পূর্ণ নীরব থেকেছিলেন তার রাজনৈতিক দীক্ষাগুরু গোপাল কৃষ্ণ গোখলের নির্দেশ অনুসারে। কংগ্রেসের বন্ধা রাজনীতি শিকার হয়ে জাতীয়তাবাদীদের একাংশ বৈপ্লবিক সন্ত্রাসবাদী কার্যকলাপ বা জঙ্গি জাতীয়তাবাদের দ্বারা চালিত হয়েছিল, সেখানেও সাফল্য সে অর্থে খুবই কিঞ্চিত পরিমাণে হয়েছিল। নরমপন্থী চরমপন্থীদের বিভেদ কোনোভাবে দূর হচ্ছিল না। এবং গান্ধীজি সক্রিয় রাজনীতি থেকে তার রাজনৈতিক গুরু গোখলের নির্দেশ অনুসারে দূরে থেকেছিলেন এবং ভারতের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করে নানান ধর্মের নানান শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা করে তার সাধারণ বেশভূষা, সরল জীবনযাত্রা, সাবলীল কথাবার্তা ও আন্তরিকতা দ্বারা আচ্ছন্ন করেছিলেন এবং ক্রমে জননেতার পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছিলেন। এখান থেকেই তিনি দেশের জন্য এক নূতন বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি গুজরাটের আহমেদাবাদে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন 1915 সালের মে মাসে, যেখান থেকে তিনি দেশের জনগণের জন্য আধ্যাত্মিক নির্দেশ দিয়েছিলেন। ওয়ার্ধাতেও আশ্রম খুলে তিনি তার আদর্শ প্রচার করেছিলেন। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধীজি যে বিভিন্ন শ্রেণীর মানুষের সংস্পর্শে এসেছিলেন, তাদের সব সমস্যা সম্পর্কে অবহিত হয়েছিলেন, এইভাবে তার একটি সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি গড়ে তোলার দিকে এগিয়ে চলেছিলেন। তবে তিনি পাশাপাশি এটা বুঝতে সক্ষম হয়েছিলেন যে বহুত্ববাদী ভারতে বিভিন্ন অংশের মানুষের বিভিন্ন রকমের স্বার্থের ঘাত প্রতিঘাত প্রতিনিয়ত চলছে এবং চলবে। জাতি, ধর্ম, স্বার্থ গোষ্ঠীর ভিন্নতা ছাড়াও এখানে আরো এক বড় অভিশাপ, তা হচ্ছে অস্পৃশ্যতা। উচ্চ শিক্ষার অন্ধকার দূর করার পাশাপাশি উচ্চ শিক্ষার মধ্য দিয়ে তিনি অশিক্ষার অন্ধকার দূর করার উদ্যোগী হয়েছিলেন। উচ্চ শিক্ষার অন্ধকার, এই শব্দটি আমি এই অর্থে বলতে চাই যে গান্ধী আসার পূর্বে ভারতীয় জাতীয় নেতৃত্ব উচ্চ শিক্ষিত, উচ্চ বর্গীয় একটা বিশেষ সম্প্রদায়ের গুটি কয়েক মানুষের দ্বারা পরিচালিত হয়েছিল। সাধারণ মানুষের সাথে তাদের যোগ সম্পর্ক অনেকটাই ক্ষীণ ছিল। সর্বস্তরের মানুষের শিক্ষা, তাদের সাথে সংযোগ গড়ে তোলার ক্ষেত্রে তারা অনেকাংশে ব্যর্থ হয়েছিলেন। তাই আমি
উচ্চ শিক্ষার অন্ধকার এই শব্দটা ব্যবহার করলাম। পাঠক সমাজ হয়তো বিভ্রান্ত বোধ করবেন যে আমি উচ্চ শিক্ষার অন্ধকার শব্দটাকে ব্যবহার করলাম। তাই কি অর্থে আমি এটা বলতে চেয়েছি, যে যথার্থ উচ্চ শিক্ষা বা শিক্ষা তা কোন প্রকার অশিক্ষা, অন্ধকার যেমন সহ্য করে না, অস্পৃশ্যতার মতো অভিশাপকেও সমর্থন করে না। মানুষে মানুষের ভেদাভেদকে দূর করা ভীষণভাবে ভারতীয় জাতি গঠনের জন্য ভীষণভাবে প্রয়োজন। ভারতীয় জাতীয়তাবাদকে এগিয়ে নেওয়ার জন্য হিন্দু মুসলিম ঐক্য অতি আবশ্যক। এবং গান্ধীজি সেই পথে এগিয়ে চলেছিলেন। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসে গান্ধীজি ফিরোজ শাহ মেহতা, গোখলে, তিলকের মতো বলিষ্ঠ রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তার চোখে এই সব রাজনৈতিক ব্যক্তিত্বরা যে কি প্রকারের ছিল তা তিনি নিজে ব্যক্ত করেছেন। স্যার ফিরোজ শাহ মেহতা had seemed to be me like the Himalaya, and Lokmanya like the ocean. But Gokhale was like the Ganges. One could have a refreshing bath in the holy river. The Himalaya was unscathed and cloud not easily launched forth on a sea, but the Ganges invited one to his bosom. তবে মজার বিষয় হল, নরমপন্থী নেতা গোখলে গান্ধীজি হৃদয়ের খুব কাছের মানুষ হওয়া সত্ত্বেও এবং তার হৃদয়ে বিরাজ করা সত্ত্বেও নরমপন্থীদের নীতিকে তিনি নির্বিচারে সমর্থন করেননি। আবার চরমপন্থীদের বয়কট ও অসহযোগিতার আদর্শকেও তিনি পরিপূর্ণভাবে গ্রহণ করেছিলেন। তা বলতে পারি। 1915 সালের ফেব্রুয়ারি মাসে গোখলের অকাল মৃত্যু ব্যক্তিগত দিক থেকে গান্ধীজির পক্ষে একটা বড় ক্ষতি, এটা সন্দেহ নেই। এর ফলে নরমপন্থীদের সঙ্গে তার সংযোগ ছিন্ন হয়। এরপর গান্ধীজি গোখলের সংগঠন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিতে কিন্তু যোগদান থেকে নিজেকে বিরতই রাখেন। অর্থাৎ তিনি জাতীয় রাজনীতিতে স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখেন। আসলে ভারতবর্ষ সম্পর্কে তার জানা বা খোঁজ হয়তো অনেকাংশেই সম্পূর্ণ হয়েছিল। তাই তিনি বুঝেছিলেন বহুত্ববাদী ভারতে
হৃদস্পন্দন। তাই তো পরবর্তী পর্বে তিনি আঞ্চলিক আন্দোলন এবং সর্বভারতীয় আন্দোলনের ক্ষেত্রে সক্রিয়